নিউজ। মুখ্যমন্ত্রীর অন্তর্ধান। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী অচ্যুত রামাইয়া গতরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। রাজ্যের মানুষ এই সংবাদে গভীরভাবে শোকাহত। তার প্রশাসন এবং ব্যক্তিত্ব নিয়ে সব মহলে চর্চা চলছে। মানুষ বলছে যে তিনি সেই ব্যক্তি যিনি রাজ্যের রাজনীতির জন্ম দিয়েছেন। তারা এও বলছেন যে মৃত্যুবরণ করলেও তিনি মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন। শ্রী অচ্যুত রামাইয়ার শূন্যস্থান পূরণে হাইকমান্ড তাদের কিছু সিনিয়র নেতার কথা বিবেচনা করছে, কিন্তু তরুণ নেতাদের প্রতিযোগিতার কারণে রাজ্য প্রশাসন এখন দ্বিধাগ্রস্ত। কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা শুনতে পাবো। সমগ্র রাজ্য এমন একজন নেতার আশা করছে যিনি তাদের ভাগ্য পরিবর্তন করতে পারবেন। আমার পিতা সবার জন্য অনেক করেছেন। বাবা হিসেবেও আমাকে আশাতীত ভালো জীবন দিয়েছেন। এমনকি যে পদে আজ আপনারা আমাকে অধিষ্ঠিত করলেন তাও আমার বাবার অবদান। এমন একজন মহান ব্যক্তিকে এমনভাবে সম্মান করতে চেয়েছিলাম যেভাবে কোনো ছেলে তার বাবাকে সম্মান করেনি। এমন একজন নেতার নাম নিতে আমাদের গর্ব করা উচিত, আর তার মর্যাদা হিমালয়ের চূড়া স্পর্শ করা উচিত। আমার মহান বাবার নাম ইতিহাসে অমর হওয়া চাই। কিন্তু বিরোধী দল তো আমাদের থামানোর পরিকল্পনা করছে। তারা অলরেডি আমাদের নেগেটিভ কাজকর্ম নিয়ে প্রচারণা শুরু করে দিয়েছে। শত্রুরা যাই বলুক, ইতিহাস শাসকরাই রচনা করে। বাবার শাসন আমলের কোনো দুর্নীতি সামনে আসা যাবে না। উনি কাদের হত্যা করেছেন সেটা নিয়ে নয়, উনি কি কি ভালো কাজ করেছেন সেটা নিয়ে চর্চা হতে হবে। শাহজাহানের নাম নিলে তাজমহল মনে পড়ে, হাত কাটা শ্রমিকদের নয়। বাবার নাম ইতিহাসে অমর করতেই হবে। বিরোধীদের নেতিবাচক প্রচারণার বিরুদ্ধে লড়াই করার জন্য প্রয়োজনে আমি তাজমহল বানাবো। তার জন্য প্রয়োজনে আমি জীবন দিতেও পিছপা হব না। আপনাদের কাছে এই ওয়াদা করছি আমি। জয় অচ্যুত রামাইয়া। ब्रह्मदयो यें देवां तां देवां विसर्पयामि, सर्वान् देव विस्तर्पयामि, सर्वान् देवगणा विस्तर्पयामि। बाबा तुम्हार हातটা দাও। तान् पितृस्तु तर्पयामि, 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 सर्वान् पितृ तर्पयामि, तर्पयामि, চিন্নি, চিন্নি, तर्पयामि। চিন্নি, হ্যাঁ এদিকে আয়। বাবাকে প্রণাম কর। বাবার কি হইছে মা? তোর বাবারে পানি ভাসায় নিয়ে গেছে। চিন্নি। চিন্নি, চাচি আমি তাইলে এখন যাই, মা বাসায় একলা আছে।
অল্প কিছু খায়া যা। না না চাচি, মা আমার জন্য বসে আছে। আচ্ছা বেশি কিছু না, অন্তত একটু পানি খায়া যা। থাক, বাড়িতে গিয়ে খাইনি মনে। কি হইল রাজু? কিছুই তো খাইলি না। একটা কথা কই হুনো, এই ময়লা পানি খাইয়া এখানে পড়ে থাকার কি দরকার? তোমরা আমাদের গ্রামে চলো। কইলেই তো আর চইলা যাওয়া যায় না, তাই না? তোর চাচা মইরা যাওয়ার পরে এখানে থাকাটাই খুব কষ্ট হয়ে যাইতাছে। অন্য গ্রামে গেলে যে কি হইব কে জানে। যা ভালো মনে করো। রাজু শোন, হ্যাঁ চিন্নির একটু স্কুলে নামাই দিয়া যা। আচ্ছা। চিন্নি, চিন্নি, হ্যাঁ? এদিকে আয় মা। আসতেছি। ভাইয়ের সাথে স্কুলে যা। ব্যাগটা আমারে দে। খারা খারা, আমি এখনই আইতাছি। হ্যাঁ, চিন্নি এই ধর। সব জায়গার পানি কিন্তু খাবি না, খালি এই পানিটাই খাবি, মনে থাকবো? আচ্ছা যাই চাচি। যা। চিন্নি, তুই কি নিয়ে ভাবতেছোস? মা বলছে বাবাকে নাকি পানিতে ভাসায় নিয়ে গেছে, কিন্তু স্কুলের স্যারেরা তো বলে পানি আমাকে জীবন বাঁচায়। এই কথা, যা আমাদের জীবন বাঁচায় তা আমাদের জীবন নিতেও পারে। এখন এসব চিন্তা বাদ দিয়ে পড়ায় মন দে তো, ঠিক আছে? কই ছিলিস তুই সারাদিন? হ্যাঁ, ব্যবসার কোনো চিন্তা টিন্তা আছে? কই মরতে গেছিলি তুই? আরে আসা মাত্রই চা পাইয়া গেলে কি আর চায়ের মজা থাকে? একটু কিছুক্ষণ অপেক্ষার পর চা পাইলে তাইলেই না জমে, তাই না? 5টা মিনিট সময় দেন, পরে কইরা বানাই দিই। ভাই, হয়ে 1 ঘন্টার গেছে। বেশি সময় হয়ে গেছে, এখন বস, পর্যন্ত একটু চা বস। পাইলাম না। সারাদিন কি এক চায়ের জন্য এই, বসে হাত থাকবো চালাও। নাকি? আর বসেন আসবো ভাই। না, মনে রেখো। 2 মিনিট লাগবে, একটু বসেন। বসেন ভাই, হয়ে গেছে। আরে 5টা বাজে গেছে। এই মুরলি, এই কেটলিটা ভরে রাখ। আরে মজনু, পিরিতের ঘন্টা বাজছে গেছে। চুপচাপ নিজের কাম কর, নাইলে ঘন্টা তোর মাথায় বাজা মশালা। দেরি হয়ে গেছে, চলে না যায় আবার। চল চল চল। যেমনি হোক আজকে কথা কমু। এই তো 1 কাপ চা দাও না। আরে দেরি হয়ে গেছে। ভালো সার্ভিস দিল। ও কি আছে নাকি চলে গেছে? হাই, আজকে কথা কইতেই হইব। এই 1 কাপ চা হ্যাঁ দে। দিদি, কেমন আছো? সব ঠিকঠাক? সব ঠিক আছে। নাও থাকো, আমি গেলাম। যা। চা? মা। আরে শোন, ভিতরে গিয়া কাস্টমারে চা দিয়ে আয়। স্কুলের দেরি হয়ে যাচ্ছে মা। ওই ব্যাটার সাথে তো তোরে শুইতে কই নাই, শুধু গিয়া চাটা দিয়ে আয়, যা। কি বলবি বল। না না, আইজ যাইতে পারুম না, অন্য লোক আইবো। আর আমি তোর বেশি টাকা দেবো। জলদি এসো দাদা। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। একথা বলে তরুণদের রক্ত দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত করেছিলেন সুভাষচন্দ্র বসু।
তখন তার কথা শুনে প্রভাবিত হয়ে এক তরুণ বসুর সাথে দেখা করে স্বাধীনতার জন্য নিজের জীবন দিতে চেয়েছিল। এটা 1938 সালের কথা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। আমাদের দেশের স্বাধীনতার জন্য ব্রিটিশ বাহিনীর শত্রু হিটলারের সাথে হাত মিলিয়ে ফেলেন সুভাষচন্দ্র বসু। কিন্তু ওই তরুণের গান্ধীবাদী পিতার চোখে এটা ছিল একটা দেশদ্রোহী কাজ। বসুর কথায় আস্থা রেখে ওই তরুণ যা অর্জন করেছিল তার নাম সাহস। সে নিজের পিতার মুখোমুখি হয়ে শেষ পর্যন্ত বসুর সাথে দেখা করে। আজাদ হিন্দ ফৌজ, সবার সামনের সারিতে দাঁড়ানো সেই তরুণ আসলে কে ছিল তোমরা কেউ বলতে পারবে? আমি। আরে ওঠো। মনে হচ্ছে আজ রাতে এই বৃষ্টি থামবে না, বিদ্যুৎও বোধহয় আসবে না। আমরা ভেতরে গিয়ে ঘুমিয়ে পড়ি, চলো। হ্যাঁ ঠিক আছে দাদা। সাবধানে, ওইখানে বই খাতা রেখে দাও। মাদুরগুলো কি ওদিকে আছে? না নেই। ও, এই তো এখানে। এই রামু, তুই আবার হিসু করেছিস? কই না তো। দাদা, ও আবারও বিছানা ভিজিয়েছে। কি হলো? দাদা আমি করি নাই দাদা। ছাদ থেকে পানি পড়ছে, সব তো ভিজে গেল। বলেছিলে স্বাধীনতা পাওয়ার জন্য রক্ত দিতে হয়, নতুন ঘর কিনতে কি দিতে হবে? আরে এত কয়েন কই পেলি? এনে জলদি উঠ, উঠ, উঠতে বলছি। এই সকাল সকাল এসে কেন ঘুমের 12টা বাজাচ্ছিস? মাল আনিছিস? তুই আগে তোর কাজ ছাড়া আয়গা, যা। আরে পাগল, মাল পেটে পড়লেই তো কাজ ভালো হবে। হ্যাঁ, মাল দে। আরে দাঁড়া। কাম অন গার্লস। ওকে গার্লস, এখন তোমাদের রেস হবে। আউটার সার্কেলের ল্যাপ ডিস্টেন্স 400 মিটার, ইনার সার্কেলের 200 মিটার। কোনটায় দৌড়াবে? ঠিক আছে, পজিশনে যাও। অন ইওর মার্কস, গেট সেট। কে তুমি?
এই এই দাঁড়াও। কত মিটার দৌড়েছো কোনো ধারণা আছে তোমার? তাও আবার খালি পায়ে। তোমার বাবা মা কোথায়? কাল সকালে রানিং শু পরে মাঠে চলে এসো। এই রাস্তায় কেন ঢুকেছ? আমাদের তো অন্যদিকে যাওয়ার কথা। হনুমান জয়ন্তী উৎসব চলছে স্যার, ওইদিকে রাস্তা ব্লক, সেজন্যই আমরা এদিক দিয়ে যাচ্ছি। জানি না মানুষ এসব পাগলামো কেন করে। প্রার্থনার জন্য ঘরে হনুমানের মূর্তি আছে, তারপরও রাস্তায় নেমে ঝামেলা করবে। সাধারণ মানুষের কাছে ঈশ্বর কেবল ভয় পাওয়ার বিষয় নয়, সাহস দেওয়ার মালিকও। ঈশ্বর আমাদের চেয়ে বড় একথা সবাই নাও মানতে পারে, কিন্তু দেখলে তারা মানবে। চোখের সামনে যখন ভগবানের একটা বড় মূর্তি দেখে, তখন ভক্তির সাথে সাথে মানুষ সেটাতে একরকম ভরসাও দেখতে পায়। যে ভরসা তাদের বেঁচে থাকার প্রেরণা দেয়। আর এজন্যই প্রতি বছর লাখো মানুষ দর্শন পেতে আসে। এই মূর্তিটা কি এখন প্রয়োজন আছে? শুধু প্রয়োজন না, আবশ্যক। আমার বাবার নাম স্মরণীয় করার জন্য যে কোনো মূল্যে এটা করতে হবে। কিন্তু এই মুহূর্তে এটা খুব রিস্কি হয়ে যাবে। তার চেয়ে আমরা যদি ওনার নামে কিছু বিশেষ প্যাকেজ চালু করি তাহলে কেমন হয়? লাইক 10 টাকা বাজার করার প্যাকেজ, বা হতে পারে আমরা পাবলিকের হাসপাতালের বিল পরিশোধের একটা স্কিম করে দিলাম। মনে রেখো, এই ধরনের প্যাকেজ খুব ভালো কাজে দেয়। তাহলে তো পরের সরকার এসে ওটাকে 5 টাকা করে নিজের নামে চালিয়ে দেবে, তখন কি করব? কোনো রেল স্টেশন বা এয়ারপোর্টের নাম বদলে তোমার বাবার নামে করে দাও। আমার জন্মের আগে থেকে আপনি রাজনীতি করছেন। হায়দ্রাবাদ বিমানবন্দরের নাম কতবার বদলানো হয়েছে নিশ্চয়ই জানেন। তোমার জন্মের আগে থেকে রাজনীতি করি বলেই বলছি। শোনো, তুমি যা ভাবছো তার 10%ও আমরা যদি নির্বাচনে খরচ করি, নিশ্চিত থাকো পূর্ণ সংখ্যাগরিষ্ঠ হিসেবে জিতব। মদ আর টাকা এক নির্বাচনে একটা ভোট জেতাতে পারবে, কিন্তু তাদের নেতা ঈশ্বর তুল্য এটা বিশ্বাস করাতে পারলে তারা প্রত্যেকটা নির্বাচনেই ভোট দেবে। এজন্য বাবাকে ঈশ্বর বানানো খুব জরুরি। তোমার কি হবে? পিতা যদি ঈশ্বর হন, পুত্র তাহলে কি হবে? বুঝতে পেরেছি, কিন্তু একটা মূর্তি বানিয়ে কি বাবাকে ঈশ্বরতুল্য ভাবাতে পারবে? ওটা যেন তেন কোনো মূর্তি হবে না আঙ্কেল। ওটা এত বড় হবে যে স্বয়ং ঈশ্বরেরও হিংসা হবে। আর মানুষ তো এমনিতেও বোকা আঙ্কেল। একবার যখন কোনো মানুষ মারা যায়, তারপর সবাই তার প্রশংসা করে। বলুন তো, প্রতিটা গ্রামের সীমানায় কেন হনুমানের মূর্তি বসানো? কারণ এতে মানুষ মনে সাহস পায়। আমি যে মূর্তিটা বানাবো সেটাও একদম সেম কাজটাই করবে। বিরোধী দলের লোকেরা বাবার মূর্তিকে সালাম করতে বাধ্য হবে। আগামী প্রজন্ম পাঠ্যপুস্তকে তার গল্প পড়বে। আর এজন্য আমি বাবার এমন মূর্তি বানাবো যেটা না কেউ কখনো দেখেছে না কখনো ভেবেছে। হাইকমান্ডকে জানিয়ে দিন, আমাদের ফান্ড লাগবে। আজ অন্তত ওদেরকে একটু পড়ান স্যার। কেন, কোনো ডেডলাইন আছে নাকি? হয়েছে, দিন। এখন বলো দেখি, বড় হয়ে তোমরা কে কি হতে চাও? আমি সাব ইন্সপেক্টর হব। আমি সিনেমার হিরো হব। আর তুমি?
আমি বড় হইয়া বিজ্ঞানী হমু। পানি যেন আর কাউকে মারতে না পারে তার জন্য কাজ করমু। যেই পানি আমার বাবারে নিয়ে গেছে সেটা পরিষ্কার করার উপায় বের করমু। ভেরি গুড। কালকে থেকে সবাই সময় মতো চলে এসো। তোমাদেরকে সায়েন্স পড়াবো, কেমন? ঠিক আছে স্যার। ওকে, যাও, আজকে ছুটি, সবাই বাইরে গিয়ে খেলা করো। নার্স, স্যার। বাচ্চাকে বাইরে নিয়ে যাও। ওকে স্যার। আস্তে আস্তে নামো। ডাক্তার, কি হয়েছে? জিজ্ঞেস কি করছেন? ওই একই রোগ। একই রোগ মানে? আপনার স্বামীর যা হয়েছে, পুরো গ্রামে যা হচ্ছে, সেই একই রোগ, কিডনির সমস্যা। ডাক্তার, তাইলে কি করবো? দেখুন, আপনাকে আর কি বলবো বলুন? বাঁচানোর একটাই উপায়, ডায়ালাইসিস। মানে শরীরের সব রক্ত বের করে ফেলে নতুন রক্ত দেয়া। পানি থেকে যেসব বিষাক্ত পদার্থ রক্তে মিশেছে সেসব পরিষ্কার করতে হবে। এই, তুমি আমার বাবারে কেন নিয়ে গেলা? আমারে এখন কে স্কুলে নিয়ে যাবে? কে আমাকে আমার প্রিয় বিস্কুট কিনে দিবে বলো? আমার মায়ের কে হাসপাতালে নিয়ে যাবে? সমুদ্র পাড়ের সবকিছুই কি তোমার? তোমার ইচ্ছা মতো সবকিছুই নিয়ে যাবা? আমি আর কাউরে নিয়ে যাইতে দিব না, তোমারে মারবো। স্থলজ প্রাণীরা বায়ুমণ্ডল থেকে অক্সিজেন গ্রহণ করে, যেখানে জলজ প্রাণী। এভাবে তাকিয়ে কি দেখছিস? জলদি বড় হয়ে কাজে নেমে আমাকে একটু শান্তিতে থাকতে দে। আমারও তো বয়স হচ্ছে নাকি। আয় আয়। কি রে, প্রথম নাকি? স্থলজ প্রাণীরা বায়ুমণ্ডল থেকে জলদি জলদি অক্সিজেন খোল। গ্রহণ করে, যেখানে জলজ আরে প্রাণীরা। জলদি কর না, তাড়াতাড়ি কর না, তাড়াতাড়ি। মানুষ মনে করে তুমি অনেক সুন্দরী, এমনকি তোমারে নিয়ে কবিতাও লেখে। আমি শিওর হেরা জ্যোতিরে কখনো দেখে নাই। যদি দেখতো তাইলে ফিরাও তাকাইতো না। মানুষ সবসময় আমার দিকে তাকিয়ে থাকে, আমার ভালো লাগে না। আমার মা কোনোদিন আমার কষ্ট বুঝবে কিনা আমি জানি না। তার ইচ্ছা আমিও তার মতো ওই কাজ করি, কিন্তু আমি চাই না। আমি একটা নতুন জীবন পেতে চাই, একটা সুন্দর জীবন। কিন্তু কার কাছে চাইবো? ওরে শুধু আমার কাছে চাইতে বল, একবার শুধু আমার দিকে তাকাইতে বল। এই প্রাণটা খুইলা ওর পায়ের কাছে রাইখা দিমু। আমি এখানকারই জীবন ছেড়ে দূরে কোথাও পালিয়ে যেতে চাই। ও যদি একবার বলে, আমি ওরে পৃথিবীর অন্য প্রান্তে নিয়ে যামু। যদি মা কখনোই বুঝতে না চায়, বয়সন্ধির পর আমার কি হবে? কি দারুণ হইব, তাই না? আমি আর আমার লগে জ্যোতি, সারা জীবন শুধু আমরা দুইজন। কিন্তু কবে হইব?
স্যার। হ্যাঁ হ্যাঁ, বসেন বসেন। দেখেন বসু সাহেব, এই দেশে কোনো সরকারি কাজ করাইতে হলে কি করা লাগে নিশ্চয়ই জানেন। আপনি যদি কোনো কিছু পাইতে চান, তার মানে হইল গিয়া আপনি অভাবে আছেন, আর যারা কাজটা করে দিব তারাও অভাবে আছে। আপনি যখন তাদের সেই অভাবটা পূরণ করে দিবেন, দেখবেন সাথে সাথে আপনারটাও পূরণ হয়ে যাবে। না না, অভাবটা আসলে আমার না স্যার, 100টা বাচ্চার জীবনের প্রশ্ন। 7 বছর চক্কর কাটছি, হস্টেল মেরামতের জন্য যে ফান্ড স্যাংশন হয়েছে সেটা রিলিজ করছে না। বৃষ্টির পানি এখন হস্টেলের ভেতরে ঢুকে পড়ছে স্যার, বাচ্চারা ওখানে ঠিকমতো ঘুমাতেও পারছে না। কি কইতাছেন? আচ্ছা, আমি যা কইলাম আপনি তার কিছুই বুঝতে পারেন নাই। সরকার যা চায় তা হইল সরকারি যত স্থাপনা আছে সব আমাদের নেতার নামে হইতে হইব, কিন্তু আপনি তো আমি আপনার হোস্টেলের নাম রাখছেন বসু হোস্টেল। স্যার, আপনি কি বলতে চাচ্ছেন একটু পরিষ্কার করে বলবেন? আমি কি বলি শোনেন, আপনি হোস্টেলের নাম বদলে আমগো নেতার নামে রেখে দেন, আরে ফান্ড অটোমেটিক চলে আসবে। যত সহজে নাম বদলে ফেলা যায় তত সহজে আদর্শ বদলানো যায় না, কথাটা মনে রাখবেন। দাদা বসেন এই নিন। নিন একটু পানি খেয়ে নিন। একটা কথা বলি, কিছু মনে করবেন না। এই বয়সে এসব করা কি আপনার খুবই জরুরি? শোন, বৃষ্টির জন্য বাচ্চারা সারা রাত ঘুমাতে পারে না, সারা রাত না ঘুমিয়ে সারা দিন না খেয়ে ওরা মন দিয়ে স্কুলে পড়বে কি করে? তাই আমি এটা ঠিক করার। তোমার ছাত্র এসে গেছে। হ্যাঁ রাজেশ, আয় আয়। দাদা, কি হয়েছে দাদা? ব্যথা পেলে কি হবে? ও কিছু না, তুই কেমন আছিস? হ্যাঁ ভালো আছি। তোর শরীর এখন কেমন? অনেক ভালো। লেখাপড়া চলছে তো? বাপরে, লেখাপড়ার কথা শুরু হয়ে গেছে, এবার আমাদের জাতীয় সঙ্গীত গাওয়াইয়া ছাড়বে। চল আরে, ভাগ, ভাগ, এনে কোথায় ভাগ। যাস? পালিয়ে গেল। রাজেশ দাদা, আমার এই হোস্টেল থেকে লেখাপড়া করে একমাত্র তুই এত বড় হয়েছিস, তোকে নিয়ে আমার অনেক গর্ব হয়, অনেক গর্ব হয় রাজেশ। তুই শোন দাদা, যখন আমি এই দুনিয়া ছেড়ে চলে যাব, তুই বাচ্চাগুলোর খেয়াল রাখবি তো? অবশ্যই খেয়াল রাখবো দাদা। কারণ আমার এই সিস্টেমের উপর একদম বিশ্বাস হয় না, ভরসা করা যায় না। কথা দিয়ে খেয়াল রাখবি? আমি তোমাকে কথা দিচ্ছি দাদা। সাবাস সাবাস। প্রার্থনা করি সুভাষচন্দ্র বসু $100, $200, $300, $400, $500, $600, $700। মামা, এই জুতা কোথায় খুঁজতে পাইলি? রাস্তার মাথায় ওই ময়লার মধ্যে এগুলো পড়েছিল। এরকম একজোড়া জুতা আমি অনেকদিন ধরে খুঁজতেছিলাম মামা, দৌড়ানোর লাইগা। ভাগ্য এত সহজে ধরা দেয় না।
গরিবের সামনে কেবল দুর্ভাগ্যই খাড়ায় থাকে। দেহি কদ্দূর করা যায়। থ্রো। গুড, ভেরি গুড। খেলা চালিয়ে যাও। এটা কি? আমার নতুন জুতা স্যার, প্রথমবার জুতা পরছি তো আমার খুব ভাল লাগতেছে। Shut up. How can you run on the track with these shoes? Why can't you buy proper shoes? কি কোন কিছুই তো বুঝি না স্যার। নতুন এক জোড়া জুতো কিনতে বলেছিলাম। আমি রাস্তায় রাস্তায় সার্কাস খেলা দেখাই চলি স্যার। খেলা দেখায় যা পাই সেই সব টাকা একসাথে করলেও আমার দিনে 1-150 এর বেশি হয় না স্যার। তার মধ্যে 50 টাকা তো প্রতিদিন বাবার জন্যে মদ কিনতেই চলে যায়। বাকি 100 টাকা আমার খাওয়া আর পুলিশের সাদা দেওয়ার জন্যও তো লাগে স্যার। এই টাকা দিয়ে কেমনে চলি বলেন? তার উপর নতুন জুতা, এক জোড়া জুতার দাম 700 টাকা স্যার। কাল সকালে প্র্যাকটিসে চলে আসবে, শার্প 6টায়। আপ 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 আপ, কাম অন। এসব কি হচ্ছে বালা? এভাবে করবে প্র্যাকটিস? দৌড়ে জিততে হলে স্ট্যামিনা থাকা চাই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৌড়ানোর পরেও আরো দৌড়ানোর শক্তি থাকতে হবে, বুঝতে পেরেছো? পারবে দৌড়াতে তুমি? আমি তো চেষ্টা করতেছি স্যার। হোয়াট? কি হট? হ্যাঁ, প্রতিদিন সকালে উঠা সার্কাস দেখানোর পর বিকালে আইসা আমার প্র্যাকটিস করতে হয়। কোত্থেকে আসবো এত শক্তি? তুমি এখনো সার্কাস বন্ধ করনি? বন্ধ করলে আমারে খাবে কে স্যার? কিছুদিনের মধ্যেই একাডেমির সিলেকশন শুরু হবে। আমি তোমাকে তার জন্য প্রস্তুত করতে চাই। এখন থেকে তোমার দায়িত্ব আমার। আমি যেভাবে বলবো সেভাবে করবে। ঠিক আছে স্যার। গুড। চীনের বুদ্ধের মূর্তিটি 153 মিটার উঁচু আর স্ট্যাচু অফ লিবার্টি 93 মিটার। যদি বুদ্ধের মূর্তি থেকে 50 মিটার উঁচু করা যায় তাহলে আপনার বাবার মূর্তি বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি হবে। বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তিগুলোর মধ্যে 5টিই বুদ্ধের। অবাক হওয়ার কিছুই নেই যে বৌদ্ধ ধর্ম বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ধর্মগুলোর মধ্যে একটা। তাহলে এখন জনসাধারণের চোখে আপনার বাবাকে ঈশ্বর বানানোর সময় এসে গেছে। এই বইটা দেখেছেন? কি ওজন এটা! শুধু ওজনই না, এটা পুরো বিশ্বের মধ্যে সবচেয়ে বড় সংবিধান। যে দেশের সংবিধান এত বিশাল, সে দেশের মানুষ কেবল বিশাল জিনিসই দেখবে। আমি চাই এটা বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি হবে। এটা আপনার বাবার উত্তরাধিকারের প্রতি। চিয়ার্স। চিয়ার্স বাবা। মা, তুমি কাঁদতেছো কেন মা? আমার লগে কথা বলবা না? তুমি কি আমার উপরে রাগ করছো? আমি কেন তোর উপর রাগ করবো? তুই তো আমার একমাত্র সম্বল। আমি রাগ করছি ভগবানের উপর। কিসের জন্য মা? এই যে আমগরে এত কষ্ট দিতাছে তাই। মানে জীবনে আমরা যা কিছু পাইছি তার সবকিছুই কি ভগবানই দিছে? ভগবানই দিছে। ভগবানই যদি সব দেয় তাহলে তো আমি তারে অনেক ভালোবাসি। আমারে তোমার মতো মা দিছে। আমার এখন একদমই ভয় লাগে না মা। যে ভগবান আমারে অসুখ দিছে সেই ভগবানই তো আমার ঘরে ফসল ফলানোর জমি দিছে।
চিনি, সাবধানে। আর কেউ নামান আছে? কেউ নাই? এই চল চল। আজকাল কাজ পাওয়া খুব কঠিন হয়ে পড়ছে। মালিক আজকে আমারে কাজে ডাকছে, এখনো টাকা দেওয়ার নাম নাই। ভণ্ড একটা। ও তো এমনই। ওইটা গঙ্গা না? কে জানে কোত্থেকে আইতাছে? কি আইস কই আসিলা? কাজে আসো নাই কেন? জরুরি কামে একটু শহরে গেছিলাম। মেয়ের কি হয়েছে? জ্বর হয়েছে নাকি? জ্বর না, কিডনিতে সমস্যা হয়েছে। দরকার হইলে তো গরিব মানুষের কিডনিও বেচতে হয়, কিন্তু ভগবান তো আমগো সেই কিডনিতেই রোগ দিছে। সারাদিন কাম কইরা খাওয়ানি জোগাড় হয় না, আর চিকিৎসা কেমনে করামু? তাই ভাবছি আমার স্বামী যেখানে কাম করতো সেইখানে কিছু জায়গা বর্গা নিমু। কিন্তু তুমি একলা একলা কেমনে চাষ করবা? মাইয়ার জন্য সব করতে পারমু, এখন যাই। আমাগো জীবন থেকে দুঃখ যাইব না। আমি তো মাইয়া মানুষের কাছে খ্যাত বর্গা দেই না, কিন্তু তোমার বিপদের কথা শুই না তোমার মানা করতে পারতাছি না গঙ্গা। তোমার জামাই যতদিন আমার কাজ করছে তার উপর আমার অনেক ভরসা ছিল। ঠিক আছে, তুমি দক্ষিণের 1 একর জায়গায় চাষ করতে পারো। আপনার অনেক দয়া সাহেব। চল। একটা কথা গঙ্গা সাহেব, আমার জমিতে ফসল হোক বা না হোক, টাকা কিন্তু আমার সময় মতো দিতে হইব, ঠিক আছে? জি সাহেব। ওইখানে কিন্তু আমি কোনো ছাড় দিব না, মনে রাখো। যাও। কি বলছো কোচ? একটু বেশি হয়ে গেল না? আমার তো মনে হয় তোমার মাথা খারাপ হয়ে গেছে। এই মেয়ের চেহারা দেখেছো তুমি? ও আমাদের জন্য অলিম্পিক মেডেল নিয়ে আসবে। স্যার, একবার ওর পারফরমেন্সটা দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন। বিক্রম, এভাবে রাস্তা থেকে সব সার্কাসের পাগলকে ধরে এনে তো আমরা অলিম্পিকে পাঠাতে পারি না। এই মেয়ে, তুমি কি করো? আমি রাস্তায় রাস্তায় বাজারে সার্কাস খেলা দেখাই স্যার। তুমি দেখি সত্যি ওকে রাস্তা থেকে তুলে এনেছো। কি যে করো না বিক্রম। স্যার দয়া করে বোঝার চেষ্টা করুন। স্যার, মেয়েটা খুব ট্যালেন্টেড, চাইলে আপনি পরীক্ষা করে দেখুন। স্যার প্লিজ। ওকে বিক্রম, এখন আমার একটা বোর্ড মিটিং আছে, শুরু হতে 10 মিনিট বাকি। কিন্তু মিটিং রুমে চাবিটা বাড়িতে রেখে এসেছি। গাড়িতে গিয়ে আনতে 20 মিনিট সময় লেগে যাবে, কিন্তু হাতে সময় আছে 10 মিনিট। এই মেয়ে, তুমি রাঙা কলোনি চেনো? 2 নম্বর রোড, বাসা নম্বর 172। তোমার হাতে সময় 10 মিনিট। কিরে, কোথায় যাচ্ছিস এই সকাল সকাল? স্কুলে ক্লাস আছে আমার। সত্যি নাকি কোনো ছেলের সাথে দেখা করবি? দেখা করতে পারিস, কিন্তু কারোর সাথে শুবি না। প্রথম কাস্টমার থেকে অনেক টাকা আসে। যা। হ্যাঁ বল লাড্ডু। এই কই যাস? আগে টাকা দে। এখনই দেন লাগবো? হ্যাঁ, এখনই দেয়া লাগবো। আরে এই না। আর 500 কই? সর শালা।
আরে আর 2 মিনিট লাগবো। আরে শর্ত এই আমার টাকা ফেরত দে। এই কথা কইস না, ভাগ তো, কিছুই পাবি না। হ্যালো, ওই শোন, কি হয়েছে? জ্যোতি ভাইগা গেছে, স্কুলের ওইদিকে খোঁজ লাগা। ভাগে গেছে? কারে খুঁজতেছো? ওই চাওয়ালা। ও তো এখন নাই, দুধ আনতে গেছে, একটু পরেই চলে আসবো। তুমি এখানে বসো। না না, আমি মন্দিরের ওইদিকে থাকবো, ওকে বলে দিয়েন। সামনে এসো না ও প্রিয়তমা, সামনে এই সিদ্ধু, এসো না। ওই বিল্ডিং এর মায়াটা তোরে খুঁজতে আসছিল, মন্দিরের ওদিকে আছে, এখনই যা। চাচা আপনারে কতবার কইছি এটা নিয়ে আমার সাথে মজা না করতে। তুমি আমার লোকে দেখা করতে আসছিলা? হ্যাঁ, আমাকে এখান থেকে দূরে কোথাও নিয়ে যেতে পারবে? হ্যাঁ, কই নিয়ে যামু? পাগল হয়ে গেছো নাকি? এখানে আমাকে সব- দূরে কোথাও নিয়ে চলো। কি হয়েছে? কি হয়েছে জ্যোতি? তোমার কি মাথা ঠিক আছে? কই যাবো আমরা? কেন, কি হয়েছে? কোথায় যাবি? জ্যোতি সাবধানে ওঠো। আরে জলদি ছাড় বেটা। যাক বাবা, আমরা কই যাবো? জানি না কোথায়, কিন্তু এখান থেকে দূরে কোথাও। হাতটা দাও। কই দাও। তোমার লগে আমি যে কোনো জায়গায় যাইতে রাজি, শুধু একটা কথা দাও, কখনো আমার হাত ছাড়বা না। সবাই 101টা কাজ একসাথে করাইতে চায়। নমস্কার। কালেক্টর সাহেবের সাথে দেখা করব। এখানে সবাই ওনার লগই দেখা করতে আইছে। স্যার এখন অনেক ব্যস্ত আছে, পরে আইসেন পারলে। আরে কোনো সমস্যা নেই। দেখেন, ছাতা ধরে কোনো কাজ হইব না। আমি 25 বছর ধরে আছি, আমার কিছুই হয় নাই। এই রামদেন, দেখি ধরেন। আইতাছি স্যার। তোমরা সবাই সিকিউরিটির দিকে খেয়াল রেখো। একটু কথা ছিল স্যার। এখন কাজে যাচ্ছি, পরে আসো। ছাতার এই অবস্থা কেন? সরি স্যার, যাও নতুন একটা নিয়ে সরি আসো। সরি সরি স্যার। চলুন স্যার। থ্যাংক ইউ। ছাতাটা আমি ফুটো করেছি। আপনি পাগল নাকি? আমি পাগল নই স্যার, একদমই না। নিজের কষ্ট আপনাকে বোঝানোর জন্য এমন করেছি। সামান্য 2 ফোঁটা বৃষ্টির পানি পড়াতে আপনার এত রাগ হলো। আমাদের হোস্টেলে তো পানি পড়তেই থাকে। বাচ্চাদের মাথার উপর যদি ছাদ না থাকে, ওরা পড়বে কিভাবে স্যার? কথায় বলে, যার কেউ নেই তার উপরওয়ালা আছে। যদি আপনি আমাদের সাহায্য করেন, তাহলে আপনিই উপরওয়ালার সমান। যত তাড়াতাড়ি পারি আপনার ফান্ডটা ছেড়ে দিব। ধন্যবাদ স্যার।
ঠিক আছে, আমি পরে ফোন করছি। বলুন আঙ্কেল, আপনি কি নিয়ে কথা বলতে চান? আমাদের মূর্তি নির্মাণের জন্য ফান্ডিংয়ের প্রস্তাব সেন্ট্রাল কমিটি রিজেক্ট করেছে। সবাই তোমার বাবাকে সম্মান করে, কিন্তু মূর্তির জন্য এত টাকা দিতে পারবে না। কোথায় যেন পড়েছিলাম আঙ্কেল, মানুষ কেবল সম্মান দেখানোর ভান করে, ওই কিন্তুর পরেই সত্যটা বোঝা যায়। সম্মান করলে এভাবে মানা করতো না, অন্তত ফান্ড না দেওয়ার ব্যাপারটা সেটাই প্রমাণ করে। তাদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তোমাকে ডেপুটি না বানিয়ে সিএম বানিয়েছি, সেজন্যই ওরা এমন করছে। দেশের জন্য যেটা কত বড় সম্মানের ব্যাপার, সেটা না বুঝেই ওরা হাসছে। যারা আমাদের নিয়ে হাসছে তাদের কড়া জবাব দেব। আজ যারা আমাদের উপর হাসছে, মূর্তি দেখে কাল দেখবেন তারা আমাদের মুখ দেখাতে লজ্জা পাবে। সেটা আমিও জানি, কিন্তু কিন্তু কি? সত্যি কথা বলতে আমাদের ফান্ডে এখন এত টাকা নেই। বাবা সবসময় একটা কথা বলতো, সত্যিকারের নেতা না শুনে থেমে যায় না, সে ছলে বলে কৌশলে যেভাবেই হোক নিজের পথ তৈরি করে। শুনুন, প্রয়োজনে এই রাজ্য বন্ধক রেখে আমি বাবার মূর্তি বানাবো, অনুদান দিতে বাধ্য করব অথবা জোর করে ছিনিয়ে নেব। আমি আমার সিদ্ধান্ত থেকে এক চুলও নড়ব না। দাঁড়াও, চাচার ফোনে কল ঢুকতেছে না। এখন তাহলে কি করব? তুমি বসো। টাকা পয়সা সব যা চলে যাচ্ছে। এই রাজুটা যে কই গেল? সেই কখন আমি চায়ের অর্ডার দিছি, এখনো তো পাইলাম না। কিছু না বইলা এইভাবেই হাওয়া হয়ে যায়। কে জানে, আমরা জানি নাকি রণচন্ডী একটা। আরে ফোন যদি না ধরস তাহলে ফোন কেন কিনোস রে বাপ? আমার তো মাথা ঘুরতেছে, না খাইলেই এমন হয়। এখনই চা খাওয়ার দরকার, এখন একটা ব্যবস্থা কর না। আর ভালো লাগে না। এটা ধরো। কি আর করবা এখন? না আসা পর্যন্ত কি আর করার, যা করার করো। আয় শুকু, যা কিছু নিয়ে আয়। দিদি, একটা খালি পাতিল দেবে? হ্যাঁ হ্যাঁ, নাও। কি করতেছে? 2 মিনিট একটু খেয়াল রাখেন, আমি এখনই আসতেছি। ভাই, 1 প্যাকেট দুধ দেন তো। দেখি, 20 টাকা দাও। ধন্যবাদ ভাই। পানিতে বলক আসছে? চিনি যে কই পাই। হ্যাঁ, দেখো তো। খায় দেখেন কেমন হয়েছে। খুব ভালো হয়েছে। স্যার, চা। দিনটা বাঁচায় দিলা। জ্যোতি, আচ্ছা কৌতো, কই থাকো তুমি? বানারস স্যার। চা খুব ভালো হয়েছে, তোমার হাতে জাদু আছে, দারুণ হয়েছে। চায়ের দোকান দেবা তুমি? হ্যাঁ,
দোকান দেওয়ার মতো টাকা নাই স্যার। আরে টাকা তো আমি দিমু, সকালে দেখা কইরো। সকালে এখানে এসে ও, দেখে- এইখানে এখানে চললাম স্যার। হ্যাঁ, এইখানেই। ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, কাল চলে আইসো। হ্যাঁ, এসে পড়েছি। নামো সবাই। দেখছো কি সুন্দর জায়গা। এসো। এই খাবার শরীরের জন্য খুব ভালো, খাও। ওরা মজা করে খাচ্ছে, আরো দাও। দিচ্ছি দাদা। দাদা, হ্যাঁ। এত মজার খাবার তো আগে কখনো খাইনি। হ্যাঁ। আজ কেন? আজ কি কোনো উৎসব? আমাদের জীবনে উৎসব কখন আসে? যখন আমাদের ঘর ফসলে ভরে যায় তখন, যখন আমাদের দুঃখ মুছে যায় তখন। আজকের দিনও কিছুটা সেরকম, কারণ কালেক্টর সাহেব হোস্টেলের জন্য ফান্ড স্যাংশন করে দিয়েছেন। এখন থেকে তোমরা বৃষ্টির চিন্তা না করেই পড়তে পারবে। তোমাদের মতো এতিম বাচ্চাদের জন্যই বসু হোস্টেলের জন্ম হয়েছিল। তোমরা বিশ্বাস হারাবে না, দেশের ভাগ্যের উপর কখনো পৃথিবীর কোনো শক্তি আমাদের কোনোভাবেই পরাধীন করে রাখতে পারবে না। আমরা মরে গেলেও আমাদের দেশ বেঁচে থাকবে। বসুর এই কথাগুলো বিশ্বাস করেই আমি সারা জীবন ধৈর্য ধরেছি। এখন ফল পাচ্ছি। তোমরাই সেই ভবিষ্যৎ। তোমার মেডিকেল রিপোর্ট এসেছে বালা। তোমার হাড়ের ওজন কিছুটা কম, ক্যালসিয়ামের ঘাটতি আছে। আমি এত সব কিছু বুঝি না স্যার। আমি শুধু দৌড়াইতে চাই, এটাই আমার শক্তি। শুধুমাত্র ইচ্ছাতে তো আর কাজ হয় না। তুমি যা চাও তা পাওয়ার জন্য তোমার শরীর যথেষ্ট ফিট থাকা চাই। এখন তোমার শরীরে সঠিক পুষ্টি দরকার বালা। ম্যানেজমেন্টকে বলে আমি বিশেষ ডায়েটের ব্যবস্থা করব। কাল থেকে নতুন কোচের সাথে তোমার কঠোর অনুশীলন শুরু হবে। আরে সিন্নি মামুনি, আজ স্কুলে যাও নাই? চাইলেও আজকে যাইতে পারবো না, আজকে স্কুল ছুটি। আচ্ছা, দুষ্টু মাইয়া। তোমার মায়ের একটু ডাইকা দাও তো। মা, মা। বাহ, খুব ভালো হইছে। কেমন আছেন সাহেব? হ্যাঁ হ্যাঁ, তোমার ফসল দেখতেছি খুব ভালো হইছে। চেষ্টা করছি। মায়ার চিকিৎসার লাইগা কিছু টাকার দরকার আছিল, তাই আপনার লগে দেখা করতে চাইছি। কপাল খারাপ তোমার। অহন কি আর করবা কও? এত ফসল হইছে, কই আনন্দ করবা? তাও কিছু করতে পারতাছ না। এখানে বিষ আছে, এইটা রাখো আপাতত। সব ফসল কিন্তু এখন আমার। ফসল তোলার পরে বাকি টাকা আমি তোমারে বুঝাইয়া দিব, ঠিক আছে? ঠিক আছে, ধরো, এটা রাখো। ধন্যবাদ। চিন্নি মামুনি, ভালো করে পড়াশোনা করো। আমি যাইগা। চিনি, দেখ দাদা টাকা দিছে। চল হাসপাতালে গিয়া ওষুধ নিয়ে আসি। মূর্তি বানানোর প্রাথমিক খরচ 30,000 কোটি স্যার। 30,000 কোটি টাকা? আরে আমাদের রাজ্যের ঋণই তো আছে অলরেডি 30,000 কোটি টাকা। এই মুহূর্তে আমাদের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব না। কদিন আগেই আমরা বাজেট পেশ করেছি, সেই টাকা আছে না? আরে আমাদের বাজেটটাও তো ঋণের উপর ভিত্তি করে বানানো। আর তাছাড়া আমরা ঋণের টাকা দিয়ে তো নিজেদের জন্য সোনার মুকুট বানাতে পারি না। আর বাকি প্রজেক্টগুলো থেকে বাজেট কমানো হলে আমাদের রাজ্যই অচল হয়ে যাবে। মনে হয় আপনি আমার কথা বুঝতে পারেননি। আমরা সেখানে কোনো কাটছাট করছি না। ধরুন আমাদের এজেন্ডা হলো একজন ক্ষুধার্ত মানুষকে পেট ভরে খাওয়ানো। আমরা যদি তাকে একবারই খেতে না দিই, তাহলে ক্ষুধায় পাগল হয়ে সরকারকে গালিগালাজ করতে বাধ্য হবে। কিন্তু যদি আধ পেটা রাখা হয়,
তাহলে যা পাবে তাতেই কোনোভাবে মানিয়ে নেবে, আমাদের মারতে আসবে না। শুনতে তো ভালোই লাগছে, কিন্তু কাজটা করব কিভাবে? ধরে নিন আমার বাবার পকেটে 100 টাকা আছে। যদি আমি পুরোটা চুরি করি আমি ধরা পড়ে যাব, কিন্তু যদি আমি 20 টাকা বাবার পকেট থেকে নেই, 20 মার পার্স থেকে, আর 20 দাদার ঘর থেকে নেই, 40 পূজার ঘর থেকে, তাহলে আমার 100 টাকা ঠিকই হয়ে যাবে। ওদের মনে হবে অল্প টাকাই গেছে, এই কয় টাকার জন্য কাকে বকতে যাব? আচ্ছা, তাহলে এখন আমরা কি করব? আমরা পুরো বাজেট কেটে নেব না, ছোট ছোট কাট করব, শুধু সামান্য একটু কাটছাট। যদি একেবারেই কিছু না দেই তাহলে তারা প্রশ্ন করবে, কিন্তু অল্প একটু পেয়েই মুখ বন্ধ করে রাখা মানুষের স্বভাব। এখন তোমাকে তোমার বাবার ছেলে বলে মনে হচ্ছে। গুড। মিটিং আজকের মতো শেষ। ডাক্তার ম্যাডাম রে আজ খুব খুশি মনে হইতাছে। আমি আজকে অনেক খুশি। আমি তোমার ওই টাকা বই কিনতে দিছিলাম। ওই টাকা দিয়ে আর বই কিনতে হবে না। কি? কারণ আমি স্কলারশিপ পেয়ে গেছি। স্কলারশিপ? সত্যি কইতাছো? সত্যি বলছি। আমার কাছেও একটা সুখবর আছে। হ্যাঁ, কি খবর? কমুনা, দেখামু তোমারে, চলো। আরে আসছি। যদি আসো, এই দোকান আমাগো, এখানে চুলা বসামু, এখানে কয়েকটা চেয়ার সাজায় রাখমু। সত্যি বলছো? হ্যাঁ, দোকানওয়ালা কাকা সব ব্যবস্থা করছে। জানো, আত্মকর্মসংস্থান তহবিলে আমারে দিয়া লোনের আবেদন করাইছে। তোমার পড়ালেখার জন্য উপরওয়ালা রাস্তা করে দিছে। আমার পড়া নিয়ে কোনো চিন্তা করো না, আমার স্কলারশিপের টাকায় সব হয়ে যাবে। এখন আমরা নিশ্চিন্তে থাকতে পারবো। আচ্ছা শোনো, জ্যোতি টি স্টল নাম দেব নাকি ডাক্তার জ্যোতি টি স্টল? হাইলি, আমি অ্যাটাচমেন্টটা দেখেছি, স্কেচগুলো দেখতে অসাধারণ লাগছে। এই খেয়াল রেখো, মূর্তিটা যেন 500 ফুটেরও বেশি উঁচু হয়। আমি চাই এটা মহাকাশে থাকা স্যাটেলাইট থেকে দৃশ্যমান হবে। এটাই আমাদের রাজ্যের গর্ব হোক, এটা আমাদের দেশের গর্ব হোক, কোটি কোটি মানুষের আকাঙ্ক্ষা হোক। বিক্রম তো অনেক প্রশংসা করেছিল, কিন্তু তোমার পারফরমেন্স খুবই খারাপ। এটা তোমার সার্কাস খেলার রাস্তা না। ভেবো না একটা কিছু করলেই লোক তালি দেবে। এটা স্পোর্টস, তুমি আনফিট। এই, তোর জন্যই তো আমি ফিট হইতে পারতেছি না। আমাকে এসব কি খাবার দিস তুই? সেদিনও তোরে খাবারের কথা জিজ্ঞেস করছি, কি কইছিলি মনে আছে? যা দিছি খাইলে খা, না খাইলে ফালাইয়া দে। ফান্ডের টাকা তুই সব খায় ফালাইলে আমাকে শক্তি আইব কেমনে? কেমনে জিতবো আমরা? হ্যাঁ, এই মুখ সামলে কথা বল। তুই আমার গায়ে হাত তুলিস, তোকে দেখে নেব, দেখিয়ে দেবো আমি কে। আমিও দেখে নেব তুই কিভাবে ট্র্যাকে দৌড়াস। এই,
তোমাদের কতবার বলেছি দেয়ালের পাশে বসে পড়বে না? ওঠো জলদি। ভেতরে বাল্ব নষ্ট হয়ে গেছে দাদা, তাই এখানে বসে পড়ছি। শীঘ্রই আমাদের এই দুঃখের দিন শেষ হয়ে যাবে। এটা আমাদের হোস্টেল প্ল্যান। 20 বছর আগে আমি এটা তৈরি করেছি। এখানে দেখো, এখানে তোমাদের সবার পড়ার জন্য একটা স্টাডি রুম থাকবে। এখানে কিচেন। আচ্ছা দাদা শুনুন, একটা বাথরুম নিয়ে না আমাদের অনেক সমস্যা হয়। হ্যাঁ জানি আমি, চিন্তা করো না, তোমাদের জন্য কয়েকটা বাথরুমের ব্যবস্থা রেখেছি। এই যে এখানে, ঠিক আছে না? তাহলে এখানে এটা কি? হ্যাঁ, এটা ডরমেটরি রুম। এখানে বিছানা থাকবে, সবগুলো দোতলা বিছানা। দাদা আমি উপরে ঘুমাবো। তুমি উপরে থাকতে চাও? আচ্ছা দেখো তাহলে। নতুন হোস্টেল প্ল্যান পছন্দ হয়েছে? খুব ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আমারও অনেক পছন্দ হয়েছে। আপনারও হোস্টেল প্ল্যান অনেক পছন্দ হয়েছে। নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন। আমাদের নতুন হোস্টেল প্ল্যান পৌরসভা বিভাগ অনুমোদন করেছে। আপনি 10 দিনের মধ্যে তহবিল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। দেখতে দেখতে 1 মাস হয়ে গেল, কিন্তু এখনো। আপনাকে আমার অ্যাসিস্ট্যান্ট খবরটা জানায়নি? কি খবর স্যার? আপনার ফান্ড ক্যান্সেল হয়েছে, এটা জানাতে বলেছিলাম। দেখুন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু সরকার এখন অনেক ঋণের চাপে আছে। এখন ফান্ড দেওয়ার মতো যথেষ্ট টাকা নেই। আই এম রিয়েলি সরি। ওষুধটা খেয়ালো মা। আবহাওয়ার বিশেষ বুলেটিন। উপকূলীয় অঞ্চলে সাইক্লোন প্রবেশ করেছে, আর উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের রাজ্যসমূহে টানা বর্ষণের আশঙ্কা দেখা যাচ্ছে। আমি ফসল দেখাইতাছি। মা আমিও যাব তোমার লগে। আগামী 4-5 দিনে অবস্থা আরো নাজুক হতে পারে। সবাইকে সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে। সাবধানে। আবহাওয়া পরবর্তী পরিস্থিতি জানিয়ে দেওয়া হবে। সাবধানে, দেখে দেখা পাকাল মা। এই বড়ার বৃষ্টি যে কবে থামবো? আমার ফসলের এখন কি হইব? এখানে ব। ঠিক আছে মা। এখানে ব, আমি আইতাছি। তুই এখানে এসছিস কে? তুমি একা একা কষ্ট করতেছো তাই। সাবধানে। সাউনিতে যাই। খাড়া খাড়া, আমার হাতটা ধর।
হইব না, আমি আছি তোর লগে, ভয় পাস না। কিছু হইব না মা, এই যে মা আছে তোর লগে। কি হয়েছে? দাদা, 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 উঠে আয় বাবা, কিচ্ছু হবে না, ওঠো ওঠো। জলদি করো, বাকিদের নিয়ে এসো। সবাইকে বের করেছো? কিচ্ছু হবে না তোমাদের, কিচ্ছু হবে না। ভগবান, এইটা কি করলা? আশা হ্যাঁ কেন বারবার আম করে ঠকাও তুমি? তোমারে অসম্মান করলে নাকি নরকের আগুনে জ্বলতে হয়? এর চাইতে ভয়ঙ্কর যন্ত্রণা তো আর কিছু হইতে পারে না। মা বলছিল তুমি আম করে ক্ষুধা দাও, ক্ষুধা দিয়ে আবার তুমি আম কর সেই ক্ষুধা মেটাও। আমি বিশ্বাস করছিলাম। ভগবান, এত নিষ্ঠুর কেন তুমি? এখন এখন দেখতেছি আরো বড় বিপদে ফেলায় দিলা। ভাবছিলাম তুমি পরীক্ষা নিতেছো, কিন্তু তুমি তো অভিশাপ দিলা। আমি ওন আমার বাচ্চাটারে কেমনি বাঁচাবো? নাম কি তোমার? গঙ্গা। ফসল তোমার নিজের? জি সাহেব। খেতে জমি কতটুকু? 1 একর। সব মিলে কত টাকা ক্ষতি হয়েছে তোমার? 1 লাখের মতো। সরকার আমগোড়েকে সব ক্ষতিপূরণ দিব? হ্যাঁ, অবশ্যই দেবে। 10 দিন পর আমাদের অফিসে এসে দেখা করো। জি সাহেব। চা রেডি। আরে চাচা। আরে সিদ্ধু, কি খবর তোর? খুব ভালো। হ্যাঁ, ভালো ভালো। এখানে কবে আইছস? 1 সপ্তাহ হয়েছে। স্যার, আমার চাচা। ভালো আছেন? হ্যাঁ। আমি তো আপনারে অনেকবার কল করছি, কিন্তু পাই নাই। দেখ, তোর চাচা এখন ব্যস্ত মানুষ, আর আমার তো এখন মরণের মতো সময় নাই। আচ্ছা চল, ঘাটের দিকে যাই, বাতাস খাইতে খাইতে কথা কমুনে। চাচা, এখনই আসছি, ঘাটে যামু। আপনার লগে দেখা করবো ভাই ভাই এখানে আসছিলাম। স্যার। হ্যাঁ বলো। প্রবেশপত্র। তুমি এখনো জানো না স্কলারশিপ এবছর বাতিল করা হয়েছে, আর সবাই তাদের পরীক্ষার ফিস জমা দিচ্ছে।
আমি তো এত টাকা দিতে পারবো না স্যার। প্লিজ স্যার, একটা ব্যবস্থা করুন। টাকা না থাকলে আমি কি করতে পারি? তোমার নাম কি? জ্যোতি স্যার। কোন ইয়ার? ফার্স্ট ইয়ার জীববিজ্ঞান। তুমি এখন কি ভাবছো? ফিস ছাড়া তো পরীক্ষাটা দিতে পারবে না। আমি জানি স্যার, দয়া করে আমাকে একটু সাহায্য করুন স্যার। আমি এখন এত টাকা দিতে পারবো না স্যার। আমি যা বলি শোনো, সন্ধ্যায় প্রাইভেট ক্লাস করো। ক্লাসের সবাইকে জানাবো স্যার? সবার ক্লাস নেই না, এই ক্লাস শুধু তোমার জন্য। ভালো করে ভেবে দেখো, সন্ধ্যায় যখন প্রাইভেট ক্লাসে আসবে তোমার প্রবেশপত্র পেয়ে যাবে। তাইলে এইটা হইল ওইখানে আসার আসল কারণ। হ্যাঁ চাচা। মাইটা কোথায় এখন? আমার লগেই থাকে চাচা। লগেই? কি কস? হাতে ওটা কি চাচা? এটা এখন চেনা লাগবো না, একটু বড় হ। আসার পর ওই চাচা দোকান খুইলা দিছিল, লোনেরও ব্যবস্থা করে দিছিল। এখন লোনটা হয়ে গেলেই জ্যোতির লেখাপড়ায় আমি। চাচা, চাচা ওই কই যাবি? স্যার, স্যার আমি কিছু করিনি স্যার। আরে স্যার, আমাকে কেন ধরছেন? আরে আমি কি ওর থেকে কম নাকি? ওরে ক বেশি চালাকি না করতে, না হলে ভালো হইব না। 1 মিনিট, কোনো কামে আইছো? সিদ্ধু কোথায়? আরে এই তো একটু আগেই দেখলাম সিদ্ধু চাচা আইছিল, ওরে লইয়া ওই তো ঘাটের দিকে গেছে। কিছু কইতে বইলে? না। ঠিক আছে, হ্যাঁ কও। আচ্ছা মা, 1 মিনিট। এলো সিদ্ধুর একটা চিঠি আইছে। তরে আমি যা কইতেছি কর। স্যার 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 স্যার, কিরে, আমি কোনো কি কিছু সমস্যা তোর? করিনি, আমি নির্দোষ স্যার। ওনারা আমাকে কথা বলার সুযোগই দিল না স্যার। গাঞ্জা বিক্রি করস তুই না? ওটা দেখতে কেমন আমি তাও জানি না স্যার। স্যার স্যার আমায় মারবেন না স্যার। স্যার প্লিজ স্যার, স্যার প্লিজ স্যার, স্যার স্যার। চাচা বলো না। চাচা? ও তোর চাচা হয়? স্যার এমনি চাচাটা কি স্যার? প্লিজ স্যার মারবেন না স্যার, স্যার প্লিজ স্যার মারবেন না। আর 2টা দিন অপেক্ষা কর মা, ওষুধ খাইলেই তো সুস্থ হইয়া যাবি। তোমারও তো শরীরটা ভালো না, তাই না মা? তুমিও তো অনেক দিন ওষুধ খাও না। তুমি ওষুধ খাইলে আমিও ওষুধ খাবো। গঙ্গা, এই গঙ্গা, গঙ্গা, সরকার আমাদের জন্য ত্রাণ তহবিল থেকে ক্ষতিপূরণের টাকা পাঠাইছে। আমি আনতে যাইতেছি, তাড়াতাড়ি আসিস। চিনি, টাকাটা নিয়ে আসি। হ্যাঁ, হাসপাতালে যাবো, তুই একটু এখানে থাক, আমি জলদি চলে আসবো। ওকে টাকা দিয়ে দাও, নিয়ে যাও। নেক্সট, নাম কি তোমার? বিমলা স্যার। টিপসই দাও, যাও টাকা নিয়ে যাও। 20,000 আছে, গুনে মাত্র 20,000? আমার তো 1 লাখ ছিল। যা দিয়েছি এর বেশি আমরা আর দিতে পারবো না, আমাদের হাতে তো বাজেট নাই, বুঝতে পেরেছো? কিন্তু সাহেব, এখন যাও এখান থেকে। আরে যাও তো সাহেব, আমার যাও। মায়ের অসুস্থ। যাও সাহেব। ভিড় কমাও। নেক্সট, নাম কি তোমার? সুবর্ণা। এই সরে দাঁড়াও। আর 2টা দিন অপেক্ষা কর মা, ওষুধ খাইলেই তো সুস্থ হইয়া যাবি। গঙ্গার হাতে টাকা দাও, টাকা দাও। সাহেব, আমার টাকা নিয়ে গেলেন কেন? আমার মায়ের হাসপাতালে নিতে হইব, এই টাকাটাই আমার একমাত্র ভরসা। কি আর কমু তোমারে, ঝড়ে তো আমার ব্যবসাটাও লাটে উঠছে গঙ্গা। তোমার মাইয়ার কথা ভাবলে আমি আমার পোলা মাইয়ারে কি খাওয়াবো কও দেখি? সাহেব, টাকাটা নিয়ে না না, আমি দয়া করেন, পারবো না। দয়া করেন সাহেব। স্যার আপনি জানেন
আমি কেন দৌড়ানো শুরু করছিলাম। আমার মাও আমার মতো রাস্তায় রাস্তায় সার্কাস খেলা দেখাইতো স্যার। আমার পরিবার এতই গরিব ছিল যে ঠিক মতো পেট ভইরা খাইতেও পারতাম না। যতটুক খাবারই জোগাড় হইতো সেইটা দিয়ে একজনেরও ঠিক মতো পেট ভরতো না স্যার। আমার মা কি করতো, তার ভাগের পুরা খাবার আমারে দিয়া দিত। আর এইভাবেই মা অসুস্থ হয়ে পড়ল। ওই নিষ্ঠুর উপরওয়ালা আমাকে দয়া করলো না। ওই রাত্রে আমার মার অনেক জ্বর, চোখের সামনে মা মরে গেল। স্যার, আমারে মা সবসময় একটা কথাই কইতো, জীবনে কোনোদিন তুই কোনো ছোট কাজ করবি না, এমন কিছু করবি, এমন বড় কিছু করবি যাতে অনেক টাকা কামাতে পারোস। জীবনে অনেক বড় হইতে হবে তোরে। স্যার, আমি না স্যার শুধু 2টা কাজই পারি। 1 সার্কাসের খেলা, আর 2 দ্রুত দৌড়ানো। তুমি এখনো পুরোপুরি ফিট না বালা। তোমার মনে হয় এই অবস্থায় জিততে পারবে? ওই উপরওয়ালাও যদি আমার সাথে প্রতিযোগিতা করে না স্যার, আমি তারেও হারাই দিব। এতটুক বিশ্বাস আমার নিজের উপর আছে। স্যার তোরা ছেড়ে দিছে আমাকে। ప్రతి అడుగుల సాయంలో జ్యోతి, జ్యోతి, అమ్మాయి కాదా నిజమే
আমি জানতাম তুমি আসবে, সেজন্য এতক্ষণ তোমার অপেক্ষায় ছিলাম। দেখো, তোমার প্রবেশপত্র রেডি। লাগবে না স্যার, এসব কাজ করব না বলেই আমি এত দূর এসেছি। ভেবেছিলাম এসব থেকে বাঁচতে পারবো একমাত্র লেখাপড়া করলে, কিন্তু লেখাপড়ার জন্য এসব করতে হবে। একটা কথা বলি, শরীরের জন্য খাবার ঘুম যেমন দরকারি, এটাও ঠিক সেরকম। তোমরা শুধু শুধু বাড়াবাড়ি করো। তুমি জানো কি না জানি না, শুধু লেখাপড়া না, দুনিয়ার যে কোনো জায়গায় যে কোনো কাজ করানোর রাস্তা এটাই। তাহলে আমার এই শিক্ষার প্রয়োজন নেই। ও আচ্ছা, তাহলে এই সিদ্ধান্ত নিয়েছ? হ্যাঁ, আরে এত টেনশন করছো কেন তুমি? এসো ক্লাস শুরু করি। এটা কোনো ব্যাপারই না, কেউ জানবে না। কি হলো, এসো। সিদ্ধু, সিদ্ধু আমার কথা শোনো। সিদ্ধু আমার দিকে তাকাও। শোনো সিদ্ধু, তুমি যা ভাবছো সেরকম কিছুই না। সিদ্ধু, তুমি আমাকে ভুল বুঝছো। সিদ্ধু, সিদ্ধু দাঁড়াও, আমার কথাটা তো শোনো। উনি আমাকে প্রবেশপত্রের ফিস দিতে বলেছেন। সিদ্ধু, রাতের 8টা বাজে। তুমি টাকা দিতে নাকি টাকা নিতে আসছো? সিদ্ধু প্লিজ। আমি মাত্র একদিন ছিলাম না, আর তুমি অন্য একজনের কাছে চলে গেছো কেন? আমি আসা পর্যন্ত অপেক্ষা করা যাইতো না? আমি কই গেছিলাম? আমার কি হয়েছে? একবারের লেগাও ভাইবা দেখছো তুমি? আমি তোমারে দেবী মনে করছিলাম। আমি আসলে পাগল। বেশ্যার ঘরে কেমনে দেবী জন্মায়? তুমি তোমার মায়ের মতোই হইছো। সিদ্ধু, একবার আমার কথাটা শুনতে পারো না তুমি? সারা দিন আমি তোমাকে খুঁজেছি, কোথায় আছো কিছুই জানি না। কাল আমার পরীক্ষা, ফিস না দিলে ওরা আমাকে পরীক্ষায় বসতে দেবে না। আমি কাকে বলবো? তুমিও ছিলে না। দোকানের জন্য ঋণ চেয়েছো, সেটাও বাতিল হয়ে গেছে। হ্যাঁ, আমি স্যারের কাছে গিয়েছিলাম, প্রবেশপত্র তার মুখে চুড়ে মেরে এসেছি, যেন আর কোনো মেয়ের সাথে এরকম না করে। আমি তোমাকে বোকার মতো খুঁজছিলাম। আমি আসলেই অনেক বোকা। মনে করেছিলাম তুমি সত্যি আমাকে ভালোবাসো, আর তুমি এমনটা ভাবো। আমি তোমাকে চলে যাও, তোমার মুখ দেখতে ইচ্ছা করতেছে না আমার। যাও, ওই লোকের কাছে যাও। সিদ্ধু! সিদ্ধু, রোগীকে কি আপনি নিয়ে এসেছেন? জি স্যার। অবস্থা ভালো না, সাহস রাখুন, আমরা সাধ্যমতো চেষ্টা করছি। হ্যালো, জি বলুন। আমার এক বন্ধু আত্মহত্যা করেছে। আপনাদের কোম্পানিতে ওর একটা ইন্স্যুরেন্স পলিসি আছে। পাওনা টাকাটা কি আপনারা ওর পরিবারকে দেবেন? সরি স্যার, আত্মহত্যা করলে বীমার টাকা ক্লেম করা যায় না। যদি উনি দুর্ঘটনায় মারা যেত তাহলেই পলিসির টাকাটা পেতেন।
আপনার বন্ধুর নাম কি? বিশ্বাস টিকিয়ে রাখার জন্য যদি নিজের প্রাণ বিসর্জন দিতে হয় তাতে কোনো ভুল হবে না। ডক্টর, সিদ্ধু কেমন আছে? ও আর কখনো স্বাভাবিক অবস্থায় ফিরতে পারবে না। মস্তিষ্ক আর কোনো কিছুতেই সাড়া দিচ্ছে না। ওকে আজীবন কোমাতেই থাকতে হবে। নার্স, এই রোগীর ব্যবস্থা করুন। ওকে স্যার। সিদ্ধু, ওঠো। আমার কথা শুনতে পাচ্ছ? ওরা বলছে তুমি আর কখনো আমাকে দেখবে না, কখনো আমার সাথে কথাও বলবে না। তোমাকে এভাবে দেখা, কথা বলতে না পারা আমি মানতে পারছি না, পারছি না সিদ্ধু। একটু পানি খামা, আর একটু সহ্য কর মা। দিদি, মা অনেক দিদি, মা ব্যথা। খানা খানা আমি দেখতেছি। মা উফ, কিছু হইব না তোর, আমি তো আছি। দিদি, 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 গৌরী আমার কয়টা টাকা ধার দিতে পারবি? না রে, সব টাকা জামাই নিয়ে গেছে। এই গঙ্গা, কি হয়েছে ওর? জানি না। তোদের কাছে টাকা আছে? না তো, আরে না তো, এখন আমার কোনো কাছে টাকা নাই। লক্ষ্মী লক্ষ্মী, কয়টা টাকা ধার দে না। চিন্নির অবস্থা অনেক খারাপ, দিদি, ওরে হাসপাতালে আমার নিয়ে কাছে যেতে টাকা হইব। নেই। কিন্তু এগুলো আমাকে দেখালেন কেন? আপনাকে বলবো না তো কাকে বলবো? আপনার কারণেই তো ওদের সবার প্রাণ গিয়েছে স্যার। আচ্ছা, আপনার কি মাথা খারাপ হয়েছে? রাষ্ট্রের ভেতরে যা কিছু হবে তার জন্য মুখ্যমন্ত্রী দায়ী থাকবে? মানলাম ওদের মৃত্যুর জন্য আপনি দায়ী নন স্যার, কিন্তু আপনাকে এটা মনে করিয়ে দিতে চাই যে রাষ্ট্রের সকল মানুষের জীবনের দায়িত্ব শুধু আপনার উপর বর্তায়। এসব কিছু আমার আপনার কাছ থেকে জানার কোনো প্রয়োজন নেই। মূর্তির ফলক উন্মোচনের সময় হয়েছে, আমাকে যেতে হবে। আচ্ছা, এটা কি সেই মূর্তিটা না স্যার, যার জন্য বাজেটে কাটছাট করেছেন? আপনার ওই সিদ্ধান্ত যাদের জীবন নিয়েছে, এরা কজন তার উদাহরণ মাত্র। এরকম আরো অনেক উদাহরণ আছে স্যার। অসংখ্য জীবন চলে গেছে, হাজার হাজার লক্ষ লক্ষ। আরো একটা অভিযোগ, বাজেটটা যে কাটা হয়েছে, কি প্রমাণ আছে? দেখুন, এই মানুষগুলোই তার প্রমাণ। এই মৃত্যুই সব প্রশ্নের জবাব দেবে। আচ্ছা, হ্যাঁ, মূর্তির জন্য আমি বাজেটে কাটছাট করেছি। একটা রাষ্ট্রের টিকে থাকার জন্য খ্যাতিও প্রয়োজন, মনে রাখবেন। শুধু দারিদ্র্য দেখে বিদেশি বিনিয়োগ আসে না, সংস্কৃতি আর খ্যাতিও থাকতে হয়।
আরে মহাকাশ থেকেও এই মূর্তিটা দেখা যাবে, আর এটাই হবে আমাদের জন্য অহংকার। মহাকাশ থেকে তাকালে কি শুধু আপনার ওই মূর্তিই দেখা যাবে স্যার? আর আমাদের এখানে যে দারিদ্রতা আছে সেটা কি দেখা যাবে না? অন্যদের কথা বাদ দিলাম, আপনি দেখতে পান স্যার, শুধু অহংকার দিয়েই দেশ চালানো যায় না, মানুষের প্রয়োজনটাও দেখতে হয়। এই দেশের মধ্যে দারিদ্রতা আছে, অসুস্থতা আছে, এখানে বেকারত্ব আছে, অনেক গ্রাম এখনো অন্ধকারে, রাস্তাঘাট ঠিক নেই, মহিলারা সম্মানের সাথে জীবনযাপন করতে পারে তেমন একটা ভালো স্বাভাবিক পরিবেশ পর্যন্ত নেই। শহরে সামান্য একটু বৃষ্টি হলেই ড্রেনের পানি ভেসে ওঠে। হাহ, যে কৃষক খাবারের যোগান দেয় সে অভাব সইতে না পেরে আত্মহত্যা করছে। পরিচ্ছন্ন দেশ মানে শুধুমাত্র ড্রেন আর রাস্তা পরিষ্কারের নামে ছবি তোলার জন্য পোজ দেয়া না স্যার। দেশকে পরিচ্ছন্ন বানাতে মানুষের অভাব দূর করা চাই। দেখুন, সাংবাদিক বলে আমি আপনাকে এতক্ষণ সহ্য করেছি, একটু হিসেব করে কথা বলবেন। আমার কথা তো আপনি বন্ধ করতে পারবেন স্যার, কিন্তু জনগণের কথা বন্ধ করতে পারবেন না। তারা সবাই আপনাকে এখন অভিশাপ দিচ্ছে। শুধু তারাই না, যে ব্রিটিশদের এই দেশ থেকে তাড়িয়ে একদিন আমরা স্বাধীন হয়েছি তারাও আমাদের চোর বলছে স্যার। তারা বলছে আমরা এখন খাদ্যশস্যের কথা বলে তাদের থেকে ঋণ নিয়ে সেই ঋণের টাকা দিয়ে নির্লজ্জের মতো মূর্তি বানাই। বিরোধীরা এসব তৈরি করেছে। বিরোধীরা করছে? তারাও আপনারই মতো, তাই না স্যার? জিনিসপত্রের দাম অনেক বেড়ে গেছে। 40 টাকার একটা পোলিও ভ্যাকসিন এখন 140 টাকা। বাজেট কমানোর জন্য আপনি বিনামূল্যে ভ্যাকসিন বিতরণ বন্ধ করেছেন, আর শিশুদের পোলিও বাড়ছে। আমাদের শিশুরা অপুষ্টিতেই মৃত্যুবরণ করছে। এই শিশুরা কি তাহলে আমাদের ভবিষ্যৎ নয়, মাননীয় মুখ্যমন্ত্রী? আপনি যদি দেশকে বিশ্বের কাছে তুলে ধরতে চান তাহলে আপনার বাবার মূর্তি না বানিয়ে বালার মতো সম্ভাবনাময়ী খেলোয়াড়দের পেছনে বিনিয়োগ করুন। মেডেল তো আনবেই, তার সাথে সারা দুনিয়ার সামনে পতাকা উড়িয়ে দেশের নাম উজ্জ্বল করবে। গঙ্গার মতো কৃষকদের দিন, কারণ ওরাই আমাদের খাবার যোগায়। পরবর্তী প্রজন্মকে আমাদের প্রকৃত দেশপ্রেম শেখানো বসুর মতো লোকদের সাহায্য করুন, তাহলেই ভবিষ্যৎ প্রজন্ম দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে উঠবে। লেখাপড়া করে বড় হতে যাওয়া জ্যোতির মতো শিক্ষার্থীদের পেছনে ব্যয় করুন। আপনি বলতে চাইছেন এসবের জন্য আমি দায়ী? আমি বলতে চাইছি না, নিশ্চিতভাবে বলছি, আপনার বাবার মূর্তি আপনি তার আদর্শের ভিত্তিতে তৈরি করছেন না, অসংখ্য সাধারণ মানুষের অধিকার ক্ষুণ্ণ করে তৈরি করছেন। পোলিও ভ্যাকসিনের জন্য কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমাদের কোনো বাজেট নেই, কিন্তু এক সরকার এসে 30 বিলিয়ন দিয়ে মূর্তি তৈরি করে, আরেক সরকার এসে 40 বিলিয়ন দিয়ে আরেকটা মূর্তি তৈরি করে, তার বেলায় বাজেট ঠিকই আছে। এসব কি হচ্ছে স্যার? এই মূর্তিগুলোর নিচে যে জীবনগুলো শেষ হয়ে গেছে, চাইলেই কি তাদের ফিরিয়ে আনতে পারবেন স্যার? হ্যালো, হ্যাঁ আমি এখনই আসছি। স্যার, কেন্দ্র সরকার ফান্ড না দেওয়া সত্ত্বেও আপনি মূর্তিটি বানিয়ে দেখিয়েছেন। আপনি কি এমন নিষ্ঠার সাথে জনগণের দায়িত্ব নেবেন? স্যার, এটা কি কোনো রাজনৈতিক কৌশল? স্যার, আপনার বাবার মূর্তি উদ্বোধন করতে এসেছেন, এই মুহূর্তে আপনার অনুভূতি কি স্যার? স্যার, মানুষ বলছে এটা বানানোর জন্য আপনি জনগণকে ঠকিয়েছেন, আপনার প্রতিক্রিয়া কি? সরকার আমগোড়েকে সব ক্ষতিপূরণ দিব? তোর জন্যই তো আমি ফিট হইতে পারতেছি না। আমাকে এসব কি খাবার দিস তুই? এই সিস্টেমের উপর একদম বিশ্বাস হয় না, ভরসা করা যায় না। আমার পড়া নিয়ে কোনো চিন্তা করো না, আমার স্কলারশিপের টাকায় সব হয়ে যাবে।
আপনার বাবার মূর্তি আপনি তার আদর্শের ভিত্তিতে তৈরি করছেন না, অসংখ্য সাধারণ মানুষের অধিকার ক্ষুণ্ণ করে তৈরি করছেন। প্রজন্ম আমাদের ভবিষ্যৎ, তাদের স্বপ্নের মৃতদেহের উপর ভিত্তি করে তৈরি করা হয় এইসব মূর্তি। এই ধরনের নেতাদের যারা নির্বাচিত করে, সমর্থন দেয়, তাদের ধিক্কার জানাই।